নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় খবর যে ইডি রেড করলো, 44টা জায়গায় রেড করেছে। সেই রেড করে তারা কি পেল, কি কি তথ্য পেল এবং সেই রেড করার কারণ কি ছিল আমরা দেখলাম কয়েকদিন আগে। ইডি সিবিআই আদালতে তারা স্পেসিফিক্যালি বলল যে এই কয়লা পাচার কাণ্ডে, কয়লা দুর্নীতি কাণ্ডে যে মূল মাথা, সেই মূল মাথাদের নাম তারা প্রকাশ্যে আনতে চলেছে। এটা যখন আমরা দেখলাম তার ঠিক কয়েক ঘন্টা পর থেকেই দেখলাম ইডি গোটা ঝাড়খণ্ড এবং পশ্চিম বাংলার বিস্তীর্ণ অঞ্চলে, আমরা অঞ্চলগুলো কি কি দেখছিলাম, ঝাড়খণ্ডের ধানবাদ, দুমকা, বাংলার আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, কলকাতা, হাওড়া, এই অঞ্চলগুলো জুড়ে একটা কয়লা সিন্ডিকেট তৈরি হয়েছে, কয়লা মাফিয়াদের একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এই কয়লা মাফিয়া সিন্ডিকেটদের তাদের অফিস বাড়ি সমস্ত রেড করলো, 44টা জায়গাতে রেড করলো। রেড করার কারণ কি? এরা তো কয়লা মাফিয়া, এটা সকলেই জানে। এদের কাছে তো জমি, এরা যে কয়লা থেকে টাকা তোলে এটা তো সকলেই জানতো। ইডির কাছে তো এর আগেও যারা মূলত যাদের নাম এসছে সেই প্রভাবশালীদের ক্ষেত্রে এই দুজনের নাম পাচ্ছিলাম, যেমন রানীগঞ্জের নরেন্দ্র খাড়কা আর পুরুলিয়া নীরদ বরণ মণ্ডল, এদের তো সিবিআই এর আগেও ডেকেছে। ইডিও এদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, ফলে এদের ক্ষেত্রে জানতো। আবার নতুন করে কেন? কারণ যেটা জানা গেল, এখান থেকে তারা ইডির কাছে খবর আসছিল, আমরা সূত্র মারফত যেটুকু জানতে পেরেছি, যে এখন এই যে গোটা কয়লার যে টাকাটা, এই টাকাটা সরাসরি ভাইপো তার অ্যাকাউন্টে নিচ্ছে না। এই টাকাটা কোথায় যাচ্ছে? এই টাকাটা প্রথমে জমিতে কনভার্ট হচ্ছে। জমি ক্রয় করার পর সেই জমি প্রমোটিং করে, ডেভেলপ করে জমি প্রমোটিং করা হচ্ছে, বাংলো তৈরি করা হচ্ছে, সেগুলো বিক্রি হচ্ছে। বিক্রির পর তার একটা কমিশন পার্সেন্টেজ হিসেবে চলে যাচ্ছে ভাইপোর অ্যাকাউন্টে। অর্থাৎ কয়লার টাকা আর আসছে না সরাসরি ভাইপোর অ্যাকাউন্টে, কয়লার টাকা চলে যাচ্ছে এই জমি কেনা বেচাতে। ইডির কাছে খবর আসছিল যে এই যে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, এই সমস্ত বিস্তীর্ণ অঞ্চলগুলোতে একটাও ফাঁকা জমি দেখা যাচ্ছে না। একদম বর্ধমান পর্যন্ত আপনি রাস্তার দুধারে, হাইওয়ের পাশে যত ফাঁকা জমি রয়েছে সমস্ত ফাঁকা জমি অধিগ্রহণ হয়ে যাচ্ছে, দ্রুত কিনে নিচ্ছে। কোথাও চাপ তৈরি করে, কোথাও গায়ের জোরে, কোথাও ভয় দেখিয়ে এই সমস্ত জমি কিনে নিয়ে বিরাট বিরাট প্রমোটিং হচ্ছে, ডেভেলপমেন্ট তৈরি হচ্ছে, সেখানে বাংলো তৈরি করে সেই বাংলোগুলো বিক্রি হচ্ছে। এবং এই সব কাজে কয়লা মাফিয়ারা তারা নামে বেনামে বিভিন্ন কোম্পানি তৈরি করে এই কাজটা করছে। এটা যখন ইডি দেখলো এবং তারা এটা বোঝার চেষ্টা করলো যে এর সঙ্গে ভাইপো বাহিনীর কোথাও যোগাযোগ আছে কিনা, এবং সেটা দেখতে গিয়ে তাদের কাছে যা এলো সেটা তো চক্ষু চড়ক গাছ। তাই আমরা বলছি ভাইপোর তিহার জেল কনফার্ম, তিহারের ভাত ভাইপোকে এবার খেতেই হবে। সেই খবর আমরা যা এখনো পর্যন্ত পাচ্ছি, তাতে এই যে দুজন ব্যক্তি, নরেন্দ্র খাড়কা আর নীরদ বরণ মণ্ডল, দুজনের নাম পাচ্ছি, পুরুলিয়ার নীরদ বরণ মণ্ডল, এর যে যাতায়াত কালীঘাটে, এটাও কিন্তু প্রকাশ্যে এসছে। এবং কালীঘাটে সে যে বেশ কয়েকবার এসছে, কার কাছে এসছে, কেন এসছে, এই নিশ্চয়ই ইডি তার তদন্তের মধ্য দিয়ে এগুলো নিশ্চয়ই সামনে আসবে। যখন চার্জশিট দেবে এই কয়লা পাচার কাণ্ডে, তখন যদি এদের নাম দেওয়া হয়, তাহলে এরা কালীঘাটে কেন এসছে, কতবার এসছে, কোথায় কোথায় কার কার সঙ্গে যোগাযোগ করেছে। যেমন নরেন্দ্র খাড়কা, এর নাম যেটা অদ্ভুতভাবে যাচ্ছে যে বেহালাতে এসছে অনেকবার। বেহালাতে আসার কথা ছিলই না, কিন্তু বেহালাতে কেন এলো? তাহলে কি কাকুর সঙ্গে দেখা করার জন্য বেহালাতে এসেছিল, কাকুর বেহালার বাড়িতে এসে যোগাযোগ করেছিল? এই খবরগুলো কিন্তু এখনো পর্যন্ত এর সমাধান হয়নি, এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু এগুলো খবর পাচ্ছি আমরা সূত্র মারফত, যা খবর পাচ্ছি যে এই লোকগুলো, এবং ঝাড়খণ্ডের একটা বড় ব্যবসায়ী, তিনিও প্রায় কালীঘাটে যাতায়াত করতেন, কালীঘাটে তার প্রায় যাতায়াত ছিল। ঝাড়খণ্ডের একজন বড় ব্যবসায়ী যার নাম পাওয়া যাচ্ছে। এরা কেন, কি কারণে কালীঘাট, কলকাতা, বেহালা, এই সমস্ত অঞ্চলে এরা কেন প্রায় আসতো, কি কারণে আসতো, এইটা কিন্তু ইডি এবং সিবিআই তারা যখন তদন্ত প্রক্রিয়ার মধ্যে ঢুকবে তখন জানতে পারবে। এবং এটা আমরা বুঝতে পারছি যে এর সঙ্গে ভাইপো বাহিনীর যোগ রয়েছে। ভাইপো বাহিনীর কাছে, মূলত ভাইপোর কাছে এই টাকাটা এখন আর কয়লা পাচারের যে বিপুল টাকা, সেই বিপুল টাকা ভাইপো আর সরাসরি নিচ্ছেন না বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। তিনি এই কয়লা পাচারকারীদের কাছ থেকে বলে দিয়েছেন যে তোমরা টাকাটাকে অন্য জায়গায় কনভার্ট করো, জমিতে কনভার্ট করো, প্রমোটিং করো, সেখান থেকে আমি একটা কমিশন বাবদ আমি একটা টাকা নেব। আমার কোম্পানি তোমাদেরকে সার্ভিস দিচ্ছে, সার্ভিস প্রোভাইড করছে, এই ইস্যুতে তোমাদের কাছ থেকে আমি একটা টাকা নেব। এরকম একটা খবর কিন্তু আমরা পাচ্ছি। 33টা ডায়েরি উদ্ধার করেছে এবং রেজিস্টার 17টা রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে, 14 কোটি টাকা ক্যাশ,
তার সঙ্গে প্রায় সোনার গয়না, আমরা সূত্র মারফত যা জানতে পারছি যে সোনার গয়না পাওয়া যাচ্ছে, প্রায় 100 কোটি টাকার মতো সোনার গয়না বাজেয়াপ্ত হয়েছে এদের কাছ থেকে। এগুলো যেমন হয়েছে, এই ডায়েরি যে 33টার মতো ডায়েরি পাওয়া গেছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। রেজিস্টারে 17টা রেজিস্টার, সেই রেজিস্টারে অসংখ্য নাম পাওয়া যাচ্ছে। এবং ওই লালার ডায়েরি, লালার যে লাল ডায়েরি, সেই লাল ডায়েরি আর এই রেজিস্টারে থাকা নামগুলোর সঙ্গে অসংখ্য নামের মিল পাওয়া যাচ্ছে বলে আমরা জানতে পাচ্ছি। আর এই ডায়েরিতে ভাইপো বলে একজনের কথাও আছে বলে আমরা জানতে পাচ্ছি। এটা কি সাংকেতিক কোনো নাম ভাইপো? অর্থাৎ ভাইপো নামটা খুব সাংকেতিক কি? এই নামটা কেউ কোথাও ব্যবহার করেছে, দু এক জায়গায় এই নামটাও ব্যবহৃত হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। কে এই ডায়েরিতে যে এই শব্দটি ভাইপো কথাটা ব্যবহৃত হয়েছে, এটা কার জন্য? কে ভাইপো? পশ্চিমবাংলার কোন ভাইপোর কথা বলা হচ্ছে? কাদের ভাইপোর কথা, কার ভাইপোর কথা বলা হচ্ছে? এই ঘটনাগুলো কিন্তু এখনো পরিষ্কার নয়। ইডির কাছে 33টার মতো ডায়েরি গেছে বলে আমরা খবর পাচ্ছি। 17টার মতো রেজিস্টার তারা বাজেয়াপ্ত করেছে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে। এবং এই সমস্ত গুলোকে তারা তদন্ত করে শেষ পর্যন্ত যে প্রভাবশালীর যোগসূত্র, অর্থাৎ প্রভাবশালী কয়লা চোর, যারা এই রাজ্যের সব থেকে বড় কয়লা চোর ভাইপো, সেই কয়লা চোরের সঙ্গে যোগসূত্র তৈরি করতে পেরেছে। ইডি এটা দাবি করছে, আমরা সূত্র মারফত যা জানতে পারছি যে এই কয়লা চোর প্রভাবশালীদের সঙ্গে এই যে গোটা দুর্নীতির সঙ্গে এই যে জমি কেলেঙ্কারি, অর্থাৎ জমি মাফিয়া, হাজার হাজার কোটি টাকা জমিতে ইনভেস্ট হয়ে গেছে। এই জমির টাকা এই গোটাটাই ঘুরপথে ভাইপোর কাছে গেছে। এই যে যোগসূত্র, এটা নাকি তারা বের করতে পেরেছে এখনো পর্যন্ত, আমরা যা আজকে পর্যন্ত যা খবর পাচ্ছি ইডির কাছ থেকে সূত্র মারফত। অর্থাৎ এই যে বিপুল টাকা, কয়েক হাজার কোটি টাকা, সেই টাকা এখন আর ভাইপো সরাসরি নিচ্ছেন না। ভাইপো এখন সেই টাকা নিয়ে নিচ্ছেন কয়লা মাফিয়াদের, বলেছে তোমরা ওটা জমিতে ইনভেস্ট করো, ওখান থেকে ঘুরপথে আমার অ্যাকাউন্টে পাঠাও। এই যে যোগসূত্র, সেই যোগসূত্রটাও নাকি ইডি তৈরি করতে পেরেছে। লেটেস্ট আমরা যে খবর পেয়েছি, যারা যে ডায়েরিটা পেয়েছে, যারা যে রেজিস্টার গুলো পেয়েছে, তার আগে লালার ডায়েরি, এই সমস্ত কিছু নিয়ে, ফলে আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে ভাইপোর তিহার জেল নিশ্চিত। 33টা ডায়েরি, 17টা রেজিস্টার, 14 কোটি টাকা ক্যাশ আর প্রায় 100 কোটি টাকার মতো যে সোনার গয়না পাওয়া গেছে, এই সমস্ত কিছু মিলেমিশে যা বোঝা যাচ্ছে যে শুধু কয়লা কেলেঙ্কারি, কয়েক লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি এখনো পর্যন্ত হয়েছে কয়লাকে সামনে রেখে। এই কয়লা কেলেঙ্কারির ক্ষেত্রে কয়লা পাচারকারীর মূল মাথা, তাকে গোটা পশ্চিমবাংলার মানুষ দেখতে চায় যে এই রাজ্যে এই কয়লা কেলেঙ্কারির মূল মাথা জেলে যাক। তার সঙ্গে এই কয়লা পাচারকারীর মূল মাথা আর কি কি দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, চাকরি দুর্নীতির সঙ্গে তার যোগ আছে বলে আমরা জানতে পেরেছি। কাকুর বয়ান থেকে জানতে পেরেছি। সিবিআই যে তারা চার্জশিট দিয়েছে, সেই চার্জশিট থেকে আমরা জানতে পারছি যে এর সঙ্গে যোগ থাকতে পারে চাকরি দুর্নীতি, এর সঙ্গে যোগ থাকতে পারে গরু পাচারের সঙ্গে। অর্থাৎ যেটা বিরাট, গোটা রাজ্য জুড়ে প্রায় 5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে, যে দুর্নীতির টাকা দেশে বিদেশে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে পাচার করে দেওয়া হয়েছে। এই সমস্ত খবর ধীরে ধীরে সামনে আসবে। পাচারকারীর মূল মাথা যখন তিহার জেলে যাবে, সেই তিহার জেলে যাওয়ার পর যদি এই দুর্নীতির, এই যে কয়লা পাচারের আরেক মাথা বিনয় মিশ্র, তা অনুপ মাঝি, লালা, এদেরকে সামনে রেখে যদি মূল মাথাকে বসিয়ে যদি গোটা তদন্ত প্রক্রিয়াটা কমপ্লিট করা যায়, আমরা নিশ্চিত যে এই রাজ্যের সব থেকে বড় দুর্নীতির মাথার জীবনের শেষ গতি হবে জেল। জেলের ভাত খেয়ে তাকে বাকি জীবনটা কাটাতে হবে। আমাদের সেদিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।